কাল কি করেছিস জানিস তুই? নিজেকে অনেক বড় ভাবতে শুরু করে দিয়েছিস। নয়তো মাঝরাতে নেশা করে বাড়ি ফিরতিস না, তাও আবার এমন একটা দিনে। আর নেশা করেছিস তো করেছিস, সবাইকে যা নয় তাই বললি। আনিশা তোর জন্য কি না করেছে! তোকে আমার থেকে বেশি ও কেয়ার করে, তুই শেষ পর্যন্ত ওকে পর্যন্ত ছাড়লি না। ও তোর কোনো পাকা ধানে মই দিয়েছিল? বলবি একবার? যদি আনিশার কাছ থেকে ক্ষমা চেয়ে না নিস, না তাহলে আমাকে আর মা বলে ডাকবি না, খবরদার। রুকসানা বেগমের কথাগুলো শুনে আনিশা বেগম কিচেন থেকে দৌড়ে সেখানে আসলেন। মূলত উনিই আসতেন আয়েশের নাস্তা নিয়ে, কিন্তু উনি চুলায় রান্না বসিয়েছিলেন, তাই রুকসানা বেগমকে পাঠিয়েছেন। কিন্তু রুকসানা বেগম যে আয়েশকে বকবে সেটা ওনার মাথায় ছিল না। থাকলে রান্নাটা রুকসানা বেগমকে দেখতে বলে উনি নিজেই আসতেন। আনিশা বেগম আয়েশের সামনে একটা পানির গ্লাস রেখে আয়েশের কাঁধে হাত রেখে নরম গলায় বললেন, আয়াস নে, লেবুর শরবতটা আগে খেয়ে নে। শরবতটা খেলে মাথা ধরাটা একটু কমবে, নয়তো সারাদিন এভাবেই ভার হয়ে থাকবে। আর ভাবি, তোমাকে সকাল থেকে কতবার বলেছি যে ওকে কিছু বলো না, তারপরও তুমি কাল রাত নিয়েই পড়ে আছো। ছেলেটা নাস্তা করতে বসেছে, এখন কি এসব বলা খুব জরুরি? আয়াস, তুই ভাবির কথায় কান দিস না, নাস্তা করে নে। আয়েশা তখন মাথা নিচু করে থাকলে আনিশা বেগমের কথা শুনে অসহায় চোখে তাকালো আনিশা বেগমের দিকে। অপরাধী গলায় বলল, ছোট মা, সত্যি আমি কাল তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আসলে আমি নিজের মধ্যে ছিলাম না, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আমি নিজের ইচ্ছা এসব করিনি, বিশ্বাস করো। ড্রিঙ্ক করার কোনো ইচ্ছে ছিল না আমার, কিন্তু কি করবো বলো। ঈশার বিয়েটা অয়নের সাথে হয়ে গেছে, কথাটা মনে পড়লে আমার বুকের ভেতর দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। নেশা করা ছাড়া আর উপায় পাচ্ছিলাম না এসব ভুলে থাকার, তাই বাধ্য হয়ে। প্লিজ ক্ষমা করে দাও আমায়। প্রয়োজনে আমাকে মারো, আমি তোমার সাথে খারাপ ব্যবহার কেন করেছি তার জন্য। তারপরে আমার উপর রাগ করে থেকো না প্লিজ। আয়াস, মারবো একটা। আমি কি একবারও বলেছি আমি তোর ওপর রাগ করেছি? বেশি কথা না বলে তাড়াতাড়ি লেবুর শরবতটা খেয়ে নে, নাস্তা করে নে। কাল রাতেও খাসনি। তুই রাতে বাড়ি ফিরতে দেরি হলে আমরা না খেয়ে বসে থাকতে দেখলে বকাবকি করিস দেখে আমরা সবাই আগেই খেয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম তুই বাড়ি ফিরলে তোকে নিয়ে খেতে বলবো, কিন্তু বাড়ি ফেরার পর তোকে যে খেতে বলবো ওই পরিস্থিতি ছিল না। তুই তো খুব বেশি ড্রাঙ্ক ছিলি তখন। আচ্ছা, এসব বাদ দে, এখন তাড়াতাড়ি নাস্তা করা শুরু করতে দেখি। ছোট মা, সত্যি তুমি আমার উপর রাগ করে নেই তো? আবারও একই কথা বলেছি না? কথা না বলে খাওয়া শুরু কর। আগে শরবতটা খেয়ে নে, তাড়াতাড়ি কর, নয়তো আমি জোর করে খাইয়ে দিব বলে দিচ্ছি। আয়েশা না পেরে অবশেষে আনিশা বেগমের কথায় লেবুর শরবতটা খেয়ে নিল। যদি আয়েশ তেমন লেবুর শরবত খেতে পছন্দ করে না, কিন্তু ছোট মার কথা আবার ফেলতে পারছে না, তাই বাধ্য হয়ে নাক মুখ কুচকে অনেক কষ্টে শরবতটা খেয়েছে। গুড, এখন খাওয়াটা শেষ কর। আর হ্যাঁ, আর কিছু লাগলে বলিস, আমি কিচেনে যাচ্ছি। ভাবি চলো, তুমি এখানে থাকলে আয়াসকে বকাবকি করবে। দেখি চলো তো, আয়াস পুরোটা না খেয়ে উঠলে তোর কিন্তু খবর আছে। বলতে বলতে আনিশা বেগম রুকসানা বেগমকে জোর করে টেনে নিয়ে কিচেনে চলে গেলেন। আয়েশ ইতিমধ্যে খাওয়া শুরু করেছে। তখনই আয়েশকে শুনিয়ে শুনিয়ে এসা বলল, বুঝলে অয়ন, মাঝরাতে বাড়ি ফিরে কেউ মাতলামি করলেও আম্মুর কাছে সে একদম নির্দোষ। আর আমি যদি সামান্য মাছিও মারি তাহলেও আমি দোষী, যে আমি কেন মাছিটা মেরেছি। ঈশার কথা শুনে এক নজর এশার দিকে তাকিয়ে আবারও খাবার খেতে লাগলো। অন্য সময় ঈশার এমন পিঞ্চ মারা কথা শুনে আয়েশ রিয়াক্ট করলেও আজ আয়েশ একদম নিশ্চুপ। খাওয়ার মাঝখানে হঠাৎ ফারহার দিকে তাকিয়ে আয়েশ বলল, ফারহা, কাল রাতে জন্য আই এম সরি। আয়েশের কথা শুনে ফারহা হাসলো, মুস্কি হেসে বলল, ধুর পাগল, আমাকে সরি বলছো কেন? আমাকে তো তুমি কিছুই বলনি। তবে এটুকু বুঝতে পেরেছি যে তুমি ঈশাকে অনেক ভালোবাসো। আর এটা নিয়ে আমার কিন্তু অনেক জেলাস হচ্ছে ঈশার ওপর। কেউ কাউকে এতটা কিভাবে ভালোবাসতে পারে সেটা তোমাকে কাল রাতে না দেখলে বুঝতেই পারতাম না। বেশিরভাগ ছেলেরাই দেখা যায় একজনের সাথে প্রেম করবে আর বিয়ে করবে অন্য মেয়েকে, আর তুমি কিনা তার পুরোটাই উল্টো। ঈশাকে এতটাই ভালোবাসো যে কালকের মতো একটা দিনে তুমি ড্রিঙ্ক করে বাড়ি ফিরেছো যাতে সবটা ভুলে থাকতে পারো। আমার কিন্তু সত্যি ঈশার ওপর জেলাস হচ্ছে। আমার উপর সত্যি রাগ করোনি তো? একদমই না। আমি জানি আমি চাইলেও কোনোদিন ঈশার জায়গাটা নিতে পারবো না, তাই শুধু শুধু রাগ করে কি করব। আমার ঈশাকে যতটা ভালোবাসো ততটা ভালোবাসা চাই না, জাস্ট একটু ভালোবাসা দিলেই হবে। থ্যাঙ্কস আমাকে এতটা বোঝার জন্য। ইতিমধ্যে ফারহার সাথে কথা বলতে বলতে আয়েশের খাওয়া শেষ। আয়েশ উঠে অয়ন আর ঈশার সামনে গিয়ে দাঁড়ালো। তারপর পকেট থেকে একটা খাম বের করে অয়নের দিকে এগিয়ে দিয়ে মিলান হেসে বলল, অয়ন, এটা তোদের জন্য। আয়েশের হাত থেকে খামটা নিয়ে একবার খামটার এপিট ওপিট দেখে নিয়ে অয়ন বলল, কি এখানে?
তোদের হানিমুন ট্রিপ, ঈশার অনেক ইচ্ছা ছিল ওর হাজব্যান্ডকে নিয়ে সুইজারল্যান্ড যাবে, আর সেখানে তাদের ভালোবাসাটা লাভলক ব্রিজে তালাবদ্ধ করে আসবে। এখন তো তুই ওর হাজব্যান্ড, তাই তোদের জন্য আমার পক্ষ থেকে ছোট্ট উপহার। আশা করি তোদের ভালো লাগবে। ঈশা তোর পছন্দ হয়েছে গিফট? তোর বিয়েতে তো কিছু দিতে পারিনি, তাই তোদের সুইজারল্যান্ডে যাওয়ার স্পন্সরশিপটা আমি নিলাম। আর তাছাড়া আমি তোকে বলেছিলাম মনে আছে, তোদের হানিমুনের স্পন্সরশিপটা আমি করব, তাই এই ছোট্ট গিফট। আশা করি তোদের দুজনের পছন্দ হয়েছে। আর হ্যাঁ, পারলে এই অধমটাকে ক্ষমা করে দিস। আর অয়ন, তোকে বলছি, যদি ওখানে গিয়ে কোনো রকম ফাইন্যান্সিয়াল হেল্প লাগে সঙ্গে সঙ্গে আমায় কল করতে পারবি। যদিও আমি তোদের জন্য যেই হোটেলের বুকিং দিয়েছি সেটার পুরো খরচ পে করে দিয়েছি। ওই হোটেলের থেকে যত কিছু খাবি বা নিবি কিছুর জন্য তোদের পে করতে হবে না, কিন্তু তারপরেও বাইরে ঘোরাঘুরির জন্য যদি ফিনান্সিয়াল সাপোর্ট লাগে আমাকে একটু করে বললেই হবে। আমি আমার সবটা দিয়ে হেল্প করার ট্রাই করব। কথাগুলো বলে আয়াস চলে যেতে নিচ্ছিল, কিন্তু তার আগে অয়ন ডেকে উঠল। আয়াস শোন, আয়াস পেছন ফিরে তাকালো আর মুস্কি হেসে বলল, শুধু কি আমরাই যাব, তোরা যাবি না? ঈশার মতো ফারহারও তো কোথাও না কোথাও যাওয়ার স্বপ্ন থাকতে পারে, তাই না? তোরা চলে যা, আমি ফারহার সাথে কথা বলে আমরা অন্য সময় যাব। আর ফারহাও যে সুইজারল্যান্ডে যাওয়ার আর ফারহারও যে সুইজারল্যান্ডে যাওয়ার ইচ্ছা থাকবে এমন তো নয়, ওর তো অন্য কোথাও যাওয়ার ইচ্ছা থাকতে পারে। আমরা পরে যাব, তোরা চলে যা আগে। ওকে, তুই যদি যেতে নাই চাস কি আর করার আছে, তবে থ্যাঙ্কস এত এক্সপেন্সিভ একটা গিফট দেওয়ার জন্য। ওয়েলকাম। তা আজ তো বাসর, কি প্রস্তুতি নিলি? বাসরাত শব্দটা শোনার সাথে সাথে আয়েশের বুক ছিঁড়ে লম্বা একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। মলিন হেসে বলল, এখানে প্রস্তুতি নেওয়ার কি আছে? যখন যেটা হবে তখন দেখা যাবে। একটা রিকোয়েস্ট করলে রাখবি? হ্যাঁ বল। আজ প্লিজ কালকের মতো ড্রিঙ্ক করিস না। ঠিক আছে, আজ আর আমার জন্য তোদের স্বপ্নটা ভঙ্গ করবো না। তখনই মিলি বলল, আয়াস, এটা কিন্তু আমারও রিকোয়েস্ট, কারণ তুই যদি আজ নেশা না করে স্বাভাবিক থাকিস তাহলে আমি কিন্তু আজ বড়লোক হয়ে যাব। এর কথা শুনে আয়াস না চাইতেই হেসে দিল। হেসে বলল, আমার নেশা করা না করার সাথে তোর বড়লোক হওয়ার কি সম্পর্ক? আর তাছাড়া তুই কোনো লটারি নিয়েছিস যে আজ তার ড্র হবে আর তুই সেটা জিতে বড়লোক হয়ে যাবি? না, তা কেন হবে? আমার লটারি নিয়ে বড়লোক হতে হবে কেন? আমার দুইটা বড়লোক ভাইয়ের বাসর আজ, আমি তো সালামি পেতেই পারি। মনে রেখো, যদি টাকা না দাও না আমায়, তাহলে এটাকেও বাসর ঘরে ঢুকতে দিব না। তালা মেরে আমি চাবি আমার কাছে রেখে দিব, বলে দিচ্ছি। হ্যাঁ, আসছে তালা মেরে চাবি ওর কাছে রেখে দিবে, একটা টাকাও দিব না। দেখি তুই কী করতে পারোস। বউ আমার, বাসুর আমার, তোকে টাকা দিব কেন? মানে কোন দুঃখে? হ্যাঁ, অয়নের কথায় মিলি মুখ বাঁকিয়ে বলল, আচ্ছা, রাতে দেখা যাবে কার বাসর আর কার বউ। যখন দরজায় দাঁড়িয়ে থাকতে হবে তখন বুঝতে পারবি কত ধানে কত চাল, আর কত চালে কত ময়দা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, দেখা যাবে। ওদের ভাই বোনের ঝগড়া দেখে আয়েশ এবার সশব্দে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, আচ্ছা, তোরা কি ছোট বাচ্চা হয়ে গেছিস? বাচ্চাদের মতো কি সব বিষয় নিয়ে ঝগড়া করছিলি? মিলি, তুই টেনশন করিস না, অয়নের সালামি সহ তুই আমার কাছ থেকে নিয়ে নিস। তারপরেও বেচারাকে বাসর ঘরে ঢোকা থেকে বঞ্চিত করিস না। ফারহা দূর থেকে দাঁড়িয়ে সব দেখছে, তবে ওদের কাছে আসছে না। যদি ওর আশাতে আয়াস আনইজি ফিল করে তাই। ফারহা বেশ ভালোভাবে বুঝতে পারছে আয়াস মুখে হাসিটা অটুট রাখলে ওর ভেতরটা পুড়ে হাহাকার হয়ে যাচ্ছে। ফারহা ভেবে কুল পায় না একটা মানুষ কাউকে এতটা ভালো কি করে বাসতে পারে। ওদের হাসি ঠাট্টার মাঝে রায়হান মাহমুদ আর হাসান মাহমুদ এসে উপস্থিত হলেন। ওনারা মূলত বাজারে গিয়েছিলেন। যদিও আজ অফিস খোলা ছিল, কিন্তু গত কয়েকদিন বিয়ে নিয়ে দৌড়ঝাঁপ করায় কেউই আজ আর অফিসে যাননি। দুজনে এসে সোফায় বসলেন। রায়হান মাহমুদ বসতেই ঈশা উঠে রায়হান মাহমুদের পাশে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বসে পড়ল। রায়হান মাহমুদও কোনো রকম রিয়াক্ট করলেন না, বরং মুস্কি হেসে উনি এক হাতে ঈশাকে জড়িয়ে ধরেছেন। সবাই মিলে এটা সেটা নিয়ে কথা বলছিল। তখনই হঠাৎ দরজায় নক করার শব্দ শোনা গেল। যদিও দরজাটা খোলাই ছিল, কিন্তু হুট করে তা আর কারো ঘরে ঢুকে পড়া যায় না, তাই বোধহয় আগন্তুক ব্যক্তিটি নক করেছে। দরজায় নক করার শব্দ কানে আসতেই সবাই দরজার দিকে তাকালো। একটা পিয়ন ছেলে দাঁড়িয়ে আছে। আয়াশ পিয়ন ছেলেটির দিকে তাকিয়ে মুস্কি হেসে জিজ্ঞেস করলো, চিঠি এসেছে বুঝি? ছেলেটি সৌজন্যসূচক হেসে বলল, জি, অ্যাকচুয়ালি সংসদ থেকে চিঠি এসেছে। সাথে সাথে অয়ন বলে উঠল, আয়াস, তাহলে নির্ঘাত তোর জন্য এসেছে, যা গিয়ে দেখ কি এসেছে। অয়নের কথায় আপত্তি করে আয়েশ বলল, সংসদ থেকে এসেছে তো? তাহলে আমি ড্যাম শিওর আমার জন্য নয়, তোর জন্য এসেছে। তারপর ছেলেটির দিকে তাকিয়ে বলল,
আচ্ছা, চিঠি কার নামে এসেছে? জি, আদনান আবেদিন আয়ন নামে। পিয়নের মুখে নিজের নামে চিঠি এসেছে শুনে অয়ন বেশ অবাক হলো। সংসদ থেকে চিঠি আসলে তো আয়েশের নামে আসার কথা, ওর নামে এসেছে কেন? কথাগুলো ভাবতে ভাবতে অয়ন পিয়ন ছেলেটির দিকে এগিয়ে গিয়ে ছেলেটির কাছ থেকে চিঠির খামটা নিয়ে ছেলেটিকে কিছু টাকা দিয়ে বিদায় করে দিল। তারপর আবারও আগের জায়গায় এসে বসে পড়ল। আচ্ছা আয়াস, চিঠি তো তোর নামে আসার কথা, তাহলে আমার নামে কেন আসলো? অয়নের কথা শুনে আয়েশ হাসলো, হেসে বলল। পড়েই দেখ, তাহলে বুঝতে পারবি। অয়ন খাম থেকে কাগজটা খুলে কয়েক লাইন পড়তে আয়েশের দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল। আয়াস, আমার মনে হয় কি জানোস, এখানে নাম ভুল আইছে। এটা আমার চিঠি না, এটা তোর চিঠি হবে। সংসদ থেকে এসেছে তো, তাহলে কোনো ভুল হয়নি, ঠিক নামেই এসেছে। মানে? মানে হলো সংসদে আমি নয়, তুই শপথ গ্রহণ করতে যাবি। আয়াস, তুই কি পাগল হয়ে গেছিস? কি সব বলতেছিস তুই? নির্বাচনে অংশগ্রহণ করলি, তুই জিতলি, তুই মানে আমি কেন শপথ গ্রহণ করতে যাব? কারণ আমি কোনো নির্বাচনে অংশগ্রহণও করিনি আর জিতিও নি। সবাই জানে আমি ইলেকশন করেছি, তুইও জানতিস আমি ইলেকশন করেছি, কিন্তু শুধু আমি আর কমিশনার জানতো যে আমি নই, তুই ইলেকশন করেছিস। আমি ওনাকে বলেছিলাম তোর অনেক শত্রু, তাই তোর আইডেন্টিটিটা যেন সবার থেকে আড়ালে রেখে আমার আইডেন্টিটিটা যেন সবার সামনে আনা হয়। তাই কেউ ব্যাপারটা জানতে পারেনি। ইনফ্যাক্ট আমি নিজেই চাইনি কেউ বিষয়টা জানুক। তোর না খুব ইচ্ছে ছিল রাজনীতি করবি, কিন্তু মামাকে বলতে সাহস পাচ্ছিস না, তাই আমি তোর কাজটা সহজ করে দিলাম। এখন থেকে তুই রাজনীতি করবি, মামাকে যা বলার আমি বলবো, তুই টেনশন করিস না।